না, জানাইলেই তো সমস্যা। আপনাদের কাছে সবই ডকুমেন্টস আছে, ওপেন বুক, তাই না? আচ্ছা স্যার, আসলে মানে স্যার ওপেন বুক ঠিক আছে স্যার, মানে আহ, একটু দেখে টেকে রাখতাম আর কি স্যার। আসলে ওই দিন তো স্যার করতেই পারলাম না এক প্রকার। ক্লাস টেস্ট যেটা দিব এটা করা আছে, আপনাদের পারেন। ইনস্ট্রাকশন গুলো একটু দেখেন, লেখা আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার দেখতে পাচ্ছি। এটা একটু পড়েন। পেজ অফসেট পেজ না থাকলেও চলবে, A4 সাইজ। নর্মাল পেজ থাকলেও চলবে, এটা অপশনাল। রেড মার্ক করাগুলো ভালো মতো খেয়াল করতে হবে। স্যার হুম স্যার আমাকে একটু স্যার গুগল ক্লাসরুমে অ্যাড দিলে স্যার আমি ইয়াটা সাবমিট করতে পারতাম আপনাকে স্যার, আমি আপনাকে মেইল করব। কেন গুগল ক্লাসরুমে আপনি নাই? স্যার ওই যে স্যার সেকশন প্রবলেম স্যার, আমার স্যার 16-10 স্যার। ও আচ্ছা, আপনাকে অ্যাড করে ফেলি এখন। কত বলেন? স্যার 16105010। ঠিক আছে, 16105010। ইয়েস স্যার। আচ্ছা, অ্যাড করে দিলাম। আপনি এখানে ইয়া করে নেন, শান্ত শান্ত ইসলাম। জি স্যার, শান্ত ইসলাম স্যার। আপনি অ্যাকসেপ্ট করেন তাইলে হবে। ইনস্ট্রাকশন গুলো দেখেন। স্যার কভার পেজের ব্যাপারটা। কভার পেজ লাগবে না আপনার, এখানে উপরে লিখলে হবে C213 ক্লাস টেস্ট 1, ডেট দিয়ে দিবেন, শেষ। বুঝতে অসুবিধা আছে কোথাও? না স্যার, বুঝি। নাম, রেজিস্ট্রেশন নাম্বার, সিগনেচার। যদি 2টা পেজ লিখেন তাহলে 2 পেজই সেম জিনিস থাকতে হবে। নাম, রেজিস্ট্রেশন নাম্বার, সিগনেচার। আর
প্রথম পেজে C213 ক্লাস টেস্ট 1 এটা অন্তত তো লিখবেন, তো বলার কিছু নেই। কভার পেজ লাগবে না। পিডিএফ হিসেবে জমা দিবেন, সিঙ্গেল পিডিএফ। আর ফাইলের নামটা প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, তারপরে কোর্স কোড এবং ক্লাস টেস্ট 1 এরকম আর কি। শুধু রেজিস্ট্রেশন নাম্বার লিখলেও চলবে, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা যেন থাকে। আপনাদের এটা পড়া হলে আমি ক্লাস টেস্টের কোশ্চেন পেপারটা দিব। এগুলো সময় কতক্ষণ করে দিবেন? 15 মিনিট। স্যার একটু বাড়ায় দেন স্যার, মানে আসলে স্যার মেন্টালি প্রিপেয়ার্ড না, তো একটু যদি মানে সময় ওইটা দিয়ে করতে আপলোড পারেন। করার জন্য আমি টাইম দিব কিছুক্ষণ। স্যার মানে স্যার আপলোড আজকে তো সিটি হওয়ার কথা ছিল না কোনো। না, কথা তো ছিলই না। আমি এইভাবে বলে সিটি নিব না তো। বললে তো সবাই গ্রুপ স্টাডিতে বসে যাবে আগেই। স্যার এটা যদি জানায় রাখতেন যে আপনি এভাবে সারপ্রাইজলি সিটি নেবেন, তাহলে তো আমরা একটু আরো ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখতাম। পারবেন, আপনাদের এটা পড়াইছি এবং এটা নিয়ে টাইমও দিলাম যে প্রবলেম আছে কিনা কোথাও। আচ্ছা, ঠিক আছে, এটা তাইলে আপলোড করে দেই। পঁচিশে দিলাম 45 পর্যন্ত সময়। আপনারা দেখেন ক্লাস টেস্ট। এখানে আর একটা ভ্যালু আলাদা হবে সবার জন্য। লাস্ট 2 digits of your registration number, আর এর মান। কোশ্চেন কি অসুবিধা আছে বুঝতে? না স্যার, একটু দেখি আগে, ট্রাই করে শুরু করি আগে।
স্যার বি সেকশনটা তো স্কোয়ার তাই না নাকি স্যার? জি, স্কোয়ার। আচ্ছা
স্যার আর কত মিনিট আছে? 5 মিনিট। স্যার ট্রাপিজিয়ামের হাইটটা কি সেন্টার টু সেন্টার? আমি ঠিক এটা পারতেছি না। ধরেন একটা ধরলেই হয়, খুব পার্থক্য হবে না। আপনার যেটা মনে হয় সেটাই ধরেন। স্যার সাবমিশনের জন্য কি আলাদা টাইম আছে? 20 মিনিট সময় দিলাম তো। কি অবস্থা আপনাদের? দিছি তো স্যার। একজন।
বাকিদের কি খবর? অন্যদের কি খবর? স্যার সাবমিট করতেছি স্যার। সোহানুর রহমান, জি স্যার। কঠিন ছিল? স্যার সহজই ছিল স্যার। আহ, একটু মানে মাথা একটু এলোমেলো হয়ে গেছিল প্রথমে, বাট ওই মানে আসলে হুট করে পরীক্ষার কথা শুনে, বাট ঠান্ডা হওয়ার পরে সব বুঝছি স্যার, মানে কোনো সমস্যা হয়নি। কঠিন কিছু দেয়নি কিন্তু। না স্যার, ঠিকই ছিল, ছোটই ছিল মোটামুটি। স্যার সবাই পারবে স্যার, একটু মানে সবারই ওলট পালট হয়ে গেছে স্যার হুট করে স্যার, আসলে মানে এখানে আছে, অনেকেই আছে, পারবে, সমস্যা নেই। স্যার আর 5টা মিনিট দেন স্যার, আমার মনে হয় সবাই ইয়া করতে পারবে আস্তে আস্তে। ঠিক আছে, 50 পর্যন্ত আমি টাইম করে দিচ্ছি। ওয়ান। যা হয়েছে জমা দিয়ে দেন, টাইম নিয়েন না আর। স্যার দিছে না। কি বলেন? স্যার কোথায় সাবমিট করব? ক্লাসরুমে ক্লাস টেস্ট 1 লেখা আছে, দেখেন। কপি করলে কিন্তু 0 ইনস্ট্রাকশনে লেখা ছিল। যদি ধরতে পারি 0 দিয়ে দিব।
9 জন। বাকিদের কি খবর? ঠিক আছে, আমরা পড়ায় যাই। হেলিক্যাল স্প্রিং ছিল আমাদের, তাই না? জি স্যার, হেলিক্যাল স্প্রিং। হেলিক্যাল স্প্রিং এ কি পরিমাণ টর্শন আসে সেটা আমরা বের করলাম গত ক্লাসে। জি স্যার। এই ডিরেক্ট শিয়ার, সরি, কি পরিমাণ স্ট্রেস আসে, কম্বাইন্ড শিয়ার স্ট্রেস। একটা হচ্ছে ডিরেক্ট শিয়ার স্ট্রেস আর একটা হচ্ছে টর্শনাল শিয়ার স্ট্রেস। ম্যাক্সিমাম কত আসে দুইটা মিলে সেটা বের করলাম। এখন হচ্ছে আমি যে হেলিক্যাল স্প্রিং এ অ্যাক্সিয়াল ফোর্স দিব, কম্প্রেশন বা টেনশন, তার জন্য সেটা ডিফ্লেক্ট করবে না? জি স্যার। বুঝলাম না স্যার, আরেকবার একটু বললেন স্যার। এটার যে হাইট আছে এটা কমে যাবে, জি জি জি। ডিফ্লেক্ট করবে, তাই না? টোটাল যে ইয়াটা থাকে ওইটা থেকে ডিফ্লেক্ট করবে। তাহলে ডিফ্লেকশন কত সেটা কিভাবে বের করব? ডিরাইভেশনটা পরে দেখি আমরা। ডিফ্লেকশন হচ্ছে, ফর্মুলা হচ্ছে এটা,
64 p r cube n divided by g d to the power 4. পিটা হচ্ছে কি? ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স বা লোড। আর হচ্ছে, আর কি বলেন? স্যার যে বড় রেডিয়াসটা, বড় রেডিয়াস বলতে ফুল মিন স্পিড। রেডিয়াস, মিন। ঠিক স্যার আছে, ওই স্যার 64 পিআর কিউবের জায়গাটা একটু বলবেন স্যার, নেট ড্রপের কারণে শোনা গেল না জায়গাটা। না আমি বললাম যে ডেরিভেশনটা পরে বলি, আগে ডিফ্লেকশন কত সেটা জেনে নিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। 64 pr cube n divided by g d to the power 4. ক্যাপিটাল আর হচ্ছে এটা মিন রেডিয়াস, স্ট্রিং এর সেন্টার থেকে কয়েলের সেন্টার পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা স্যার, ওকে। এন হচ্ছে নাম্বার অফ টার্নস, কয়টা টার্ন হবে, এই যে একবার ঘুরে আসলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এরকম কয়টা টার্ন আছে, নাম্বার অফ টার্নস হচ্ছে এন। মানে একবার ঘুরে আসলে একটা সার্কেলের মতো এটা একটা টার্ন, তারপরে আরেকটা ঘুরবে, আরেকটা ঘুরবে, এরকম, তাই না? নাম্বার অফ জি স্যার। টার্নস। জি হচ্ছে শেয়ার মডুলাস, স্টিলের জন্য 12,000 কেএসআই, স্টিলের জন্য 12,000 কেএসআই মনে রাখতে পারেন। আর স্মল ডি যেটা, স্মল ডি হচ্ছে কয়েলের ডায়ামিটার, যেই কয়েলটা পেঁচানো থাকে ওইটার ডায়ামিটার। একটা রড বা কেবল দিয়ে তো এটা বানানো হয়, তাই না? এটার যে হ্যাঁ স্যার। ডায়ামিটার, এই যে এটা। আর এই রেডিয়াসটা তো বলছিলাম আগেও, ক্যাপিটাল আর। তাহলে এই প্যারামিটার গুলো। তারপরে আমরা যদি চিন্তা করি স্প্রিং এর স্টিফনেস বের করব, তাহলে স্টিফনেস বের করতে গেলে পি বাই এ ডেল্টা স্টিফনেস। তাহলে পি কে এই ডেল্টার যে ভ্যালু আছে, ডেল্টার ভ্যালু দিয়ে ভাগ দিয়ে দিলেই হবে। তাহলে আসতেছে জি স্যার ডি টু এখানে দি কি পাওয়ার 4। স্টিফনেস? হ্যাঁ, স্প্রিং এর স্টিফনেস, স্প্রিং এর স্টিফনেস জি ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 64 আর কিউব এন। তাহলে এখানে দুইটা ফর্মুলা, দুইটা বলতে একটা ডেল্টা জানলেই হবে, তখন পি বাই ডেল্টা করে ফেললেই হবে, কে পেয়ে যাব আমরা। ইকুয়েশন 5 এবং 6। এখন আমরা যদি চিন্তা করি যে এটা কিভাবে আসলো, তাহলে এখানে এই ফিগারটা দেখতে হবে। ফিগার দেখার পরে কতটুকু বুঝবেন, 3 ডাইমেনশনাল একটু চিন্তা করতে হবে। দেখেন আমি যদি অ্যাক্সিয়াল ফোর্স দেই, অ্যাক্সিয়াল ফোর্স দিলে কিন্তু এটা ডিফ্লেক্ট করবে, এবং এটার মধ্যে একটা টর্শনও আসবে। টর্শনের জন্য তার মধ্যে একটা রোটেশনও হবে। এক হচ্ছে রোটেশন হবে, এটা মানে আমরা রোটেশনটাকে ফাই দিয়ে এক্সপ্রেস করি। আরেকটা হচ্ছে ডিফ্লেকশন হবে, ডিফ্লেকশনকে আমরা ডেল্টা দিয়ে এক্সপ্রেস করি। দুইটা জিনিস কিন্তু ঘটবে এখানে। তো আমি যদি এই ফিগারটা দেখি, এ বি একটা, এই যে এখানে যে কয়েলটা আছে পেঁচানো, এই পেঁচানো কয়েলের ক্ষুদ্র একটা অংশ নিলাম যে কোনো এক জায়গা থেকে কেটে, এ বি। এটার ক্রস সেকশন দেখা যাচ্ছে বি পয়েন্টে এখানে দেওয়া আছে। তো এটা ওই যে সেন্ট্রাল লাইনটা, যে লাইন বরাবর ফোর্সটা দেওয়া হচ্ছে, সেখান থেকে বি পর্যন্ত একটা লম্ব টানলাম, এটা হচ্ছে সি পয়েন্ট। এখান থেকে আমি যদি চিন্তা করি যে লাইন পর্যন্ত
এমনি একটা লাইন টানলাম ডি পর্যন্ত সেন্টার থেকে, এবং এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা দিলাম। এটা আমি আমার ইচ্ছা মতো ধরে নিলাম ডি এবং আলফা। এখন এটা যে রোটেট করবে ডেল্টা ফাই লোড মার্কানে, স্যার এই এখানে ফাই আর রোটেশনের ডেল কারণে কিন্তু কি? এটা কি বুঝলাম না। স্যার ওখানে ফাই আর ডেল্টা দিয়ে যেন কি বুঝায়? ডেল্টা ডিফ্লেকশন, ফাই হচ্ছে রোটেশন। আপনি কি ওইখানে আছেন এখনো? না স্যার, কিন্তু ওই যে ডেল ফাই যখন বলতেছিলাম তখন স্যার ভুলে গেছিলাম, এখন মনে পড়ছে ওটা রোটেশন, আগেই তো স্যার এই ম্যাথ গুলো করছি। এখান থেকে একটা সেগমেন্ট নিলাম এ বি, নিয়ে বি পয়েন্ট থেকে সেন্টার পর্যন্ত একটা লাইন টানলাম বিসি লম্ব বরাবর, আর বি থেকে ডি পর্যন্ত একটা লাইন নিলাম, এখানে অ্যাঙ্গেল হচ্ছে আলফা। আলফাটা আমার ডি পয়েন্টটা ইচ্ছা অনুযায়ী নিছি, আপনি আরো দূরেও নিতে পারতেন, সমস্যা ছিল না। এখন আমি যদি এখানে টর্শন দেই, টর্শন দিলে এটা রোটেট করবে, তো বললাম রোটেশন হচ্ছে ডেল্টা ফাই। তাইলে এই লাইনটা এদিকে চলে আসবে, জি পয়েন্টে চলে আসবে ডি পয়েন্ট সরে, এবং এটার মধ্যে কিছুটা ডিফ্লেকশনও হবে। এই ডিফ্লেকশনের ইয়াটা কি, এখানে যদি একটা লম্ব টানি ই পর্যন্ত, ডি থেকে ই, তাহলে এই ডিফ্লেকশনটা হচ্ছে এই এটা, এটাকে কি বলবো, ক্ষুদ্র ডিফ্লেকশন, তো ডি ডেল্টা বলি, হচ্ছে ডি ডেল্টা। এই হচ্ছে ফিগার। তাহলে এটা যদি আলফা হয় তাহলে এখানেও এই কোণটা আলফাই হবে, যেহেতু এটার সাথে এটা মোটামুটি লম্ব। তাহলে এখন আমরা এই ফিগারটা থেকে একটু মডেলিং করার চেষ্টা করি। এখানে দেখেন সাইন আলফা সমান কত, সাইন আলফা সমান সমান বিসি বাই লম্ব বাই অতিভুজ বিডি, এই যে বড় ত্রিভুজটা বিসিডি, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজ থেকে। আচ্ছা, আবার এখানেও এই ছোট যে ট্রায়াঙ্গেলের মতো আছে, এখান থেকেও আমরা লিখতে পারি ইজি বাই কি হবে ডিজি, এই যে তাহলে বিসি বাই বিডি ইজি বাই ডিজি। এটা একটা রিলেশন থাকুক, আমরা সামনে আগাই আরো। এখানে ইজিটা হচ্ছে ডেল্টা ডি ডেল্টা, ইজি হচ্ছে ডি ডেল্টা, একটু আগে বললাম। আচ্ছা, আর যেই ছোট অংশটা নিলাম এ বি লেন্থ, এই লেন্থটা, এটার লেন্থ হচ্ছে ডিএক্স, ক্ষুদ্র লেন্থের জন্য ক্ষুদ্র ডিফ্লেকশন, এভাবে সেটা করলে। আচ্ছা, এখন ডিজি সমান বিডি ডেল্টা ফাই, এটা কিভাবে আসলো, ডিজি সমান সমান বিডি ডেল্টা ফাই। আচ্ছা, এটা হচ্ছে একটা সার্কেলের মধ্যে যদি একটা বৃত্তচাপ থাকে, এখানে থিটা থাকে, এখানে রেডিয়াস আর, এস, এস ইজ ইকুয়াল টু আর থিটা, এই একটা ফর্মুলা আছে না, এই ফর্মুলা অনুযায়ী এটা লেখা যায়। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বিডি আর অ্যাঙ্গেল হচ্ছে ডি ফাই, তাহলে আর ইন্টু থিটা সমান সমান বৃত্তচাপ বি ডিজি, এই রিলেশনটা এখানে আনা যায়।
এখন আমরা যেটা করব, এই 2 নাম্বার ইকুয়েশন যেটা লেখা ছিল উপরে, এখান থেকে আমরা এখানে আসি। বিডি সমান কত? আর জি স্যার, বিডি সমান আর, হ্যাঁ সরি, বিডি সমান বিসি সমান আর। আর বলতে ওই যে আমাদের এই আর আর কি, এই যে এখানে যে আর আছে, মিন রেডিয়াস। সমান আর ডিভাইডেড বাই বিডি সমান সমান, এটা কি হবে? ইজি, ইজিটা হচ্ছে ডেল্টা, ডি ডেল্টা। আর ডিজি কি হবে? ডিজি সমান ওই যে বিডি ইন্টু ডেল্টা ফাই, জি ডি ফাই। এখান থেকে ফাইনালি আমরা একটা রিলেশন পাইলাম, ডি ডেল্টা সমান সমান আর ইন্টু ডি ফাই। এই হচ্ছে অবস্থা। এই রিলেশন পাওয়ার পরে আর কাজ নাই, এখন কাজ শেষ। আমাদের উদ্দেশ্য ছিল এই রিলেশনটা বের করা। এখন আমরা যদি ফাই সমান সমান চিন্তা করি, ইন্টিগ্রেশন অফ টি ডিএক্স ডিভাইডেড বাই জেজি, মানে ফাই সমান সমান টিএল বাই জেজি না, বা ইন্টিগ্রেশন অফ টি ডিএক্স ডিভাইডেড বাই জেজি, এটা তো পরে আসলাম আগেই। এটা যদি হয়, এটা লিখলাম, স্যার ডি ডেল্টাটা কি হচ্ছে ক্ষুদ্র ডিফ্লেকশনের জন্য? হ্যাঁ আমি লেন্থ, ক্ষুদ্র লেন্থ নিলাম না, ডিএক্স এবি, একটা একটা অংশ, সেই জন্য সবই ডিফারেন্সিয়াল একটা পার্ট। তাহলে এখানে টি ডিএক্স, টি সমান কত? পি ইন্টু আর, আর জে জি থাকবে জে জির মতোই। তাহলে এখানে ফাইনালি ডিএক্স আর ডি ফাই, ডি ফাইটাকে তাহলে আমি এটাতে কনভার্ট করতে পারি, ডি ফাই সমান সমান ডি ডেল্টা বাই আর লেখা যায়, তাই না? এই যে এই রিলেশন, এই রিলেশনটা যদি এখানে নিয়ে আসি, তাহলে এটা হবে, ডি ফাইটাকে বাদ দিয়ে দিব। বাদ দিব কিভাবে? ডি ডেল্টা বাই আর বসায় দিলেই হচ্ছে, বসায় দিলাম, এটা আসলো। তারপরে এটা যেহেতু ডি ডেল্টা ক্ষুদ্র একটা অংশের জন্য, পি আর স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই জেজি, তাহলে এটা যদি ডেল্টা হয়, তাহলে ডিএক্স এর জায়গায় এল বসাবো, টোটাল লেন্থ। এখন টোটাল লেন্থ কত এই কয়েলের? এল। তাহলে কয়েলের লেন্থ একবার যদি ঘুরে আসে, তাহলে 2 পাই আর, একটা সার্কেলের সার্কামফারেন্স যদি চিন্তা করি, 2 পাই আর। আর এন সংখ্যক যদি হয় টার্ন, তাহলে এন দিয়ে গুণ দিলে এটা এল সমান সমান এটা পাওয়া যাবে। তাহলে একটা, এটা হচ্ছে এল সমান সমান 2 পাই আর এন, তাহলে 2 পাই আর এন বসায় দিয়ে এল এর জায়গায়, তাইলেই হচ্ছে 2 পাই আর এন বসায় দিলাম। আর জের মান কত? যার মান হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4 বাই 32। 32, তাই না? জি স্যার। জে সমান, হ্যাঁ, জের মান এবং এল এর মান বসায় দিলাম, তাহলে ফাইনালি ডেল্টার সমান এটা পাওয়া গেল। এই হচ্ছে ব্যাপার। মাঝখানে কি যেন একটা কোশ্চেন করতে চাইলো একজন, বলেন। টি ইকুয়াল টু ই আর ওইটা কোত্থেকে আসলে বুঝতে পারিনি। ও, এটা তো আগেই করছি, এই যে এখানে ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাই না? টরশন, এখান থেকে এটা তো আমরা টরশন এরিয়া বের করার সময়ও করছিলাম, ওই যে টরশনাল শিয়ার স্ট্রেস করার সময়ও কিন্তু এটা করছিলাম।
আপনারা ঠান্ডা মাথায় এটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি না বুঝেন সমস্যা নাই, ফর্মুলা মুখস্থ করে ফেললেই হবে। ডিরাইভেশন স্যার প্রমাণ পরীক্ষায় তো আর আসে না। পরীক্ষায় আসবে না। আসলে তো ভালো, শীত তো আছে, দেখে দেখে লিখে ফেলবেন। আমরা প্রবলেম করি, হ্যাঁ। জি স্যার। নর্মাল স্ট্রেস না, টরশনাল স্ট্রেসের জন্য করতে হবে। হেলিক্যাল স্প্রিং দেখি 13, 14 এগুলোর যে কোনো একটা দেখতে পারি। কোনটা দেখা যায়? তেরো নাম্বারটাই দেখি। Calculate the deflection at point C for the timber beam ABCDE. Loaded as shown below. If the spring at E has shear modulus 12,000, coil diameter, inside diameter of spring, number of coil, modulus of elasticity of timber. That's okay, fine. Deflection, C পয়েন্টে ডিফ্লেকশন বের করতে বলছে। C পয়েন্টে ডিফ্লেকশন কত? আচ্ছা, এই বিমটা যদি ডিফ্লেক্ট করে তাহলে কিভাবে ডিফ্লেক্ট করবে? ইতে ডিফ্লেক্ট করবে। এতে কি ডিফ্লেকশন আছে? না স্যার। তাহলে ধরেন এটা এইভাবে ডিফ্লেক্ট করলো, তাই না? তাহলে এখানে যদি ডেল্টা হয় সে, তাহলে সি পয়েন্টে ডিফ্লেকশন কত বলেন? স্যার যে ত্রিভুজের ওই সূত্রগুলো দিয়ে ডেল্টা বাই 2 হবে মাঝখানে তো, তাই না? জি সি স্যার। পয়েন্টে ডিফ্লেকশন কত হবে? ডেল্টা বাই 2 মাঝখানে, যেহেতু এখানে এই পাশে 9 এই পাশে 9, দেখেন হিসাব করে। আর যদি মাঝখানে না হয় বের করা যাবে, সমস্যা নেই। বিষয়টা হচ্ছে এরকম, তাই না? এখানে ডেল্টা, এখান থেকে এখানে ধরি 10, আর এখান থেকে এখানে ধরি 5, তাহলে এটা কত বলেন? স্যার 15 বাই ডেল্টা ইকুয়াল যেটা বের করবো এটা x হলে x ভাগ 10। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে না স্যার? না আমি আচ্ছা শুনে গেছিল, বলেন। স্যার এটা 15 বাই ডেল্টা ইকুয়াল 10 ভাগ x, x টা যদি এটা ধরে x বের করবো কত হবে? ডেল্টার মানটা এখন ওখানে বসায় দিলে স্যার দেখা যাক তাহলে। স্যার ডেল্টার মানটা তো লাগবে। 2/3 ডেল। কত এটা? সরি, ভুল করলাম তো। 10 ডেল্টা বাই 15, এই তো জি বের। স্যার। স্যার ওই জি স্যার। জি স্যার ওই নিয়ম স্যার, জাস্ট মানে 10-এ 3.67 15টা বের, ডেল্টা তাই জি না? স্যার। ঐকিক নিয়ম। জি স্যার, ঐকিক নিয়ম। ঠিক আছে, এটা তো সমস্যা নেই। আমরা যেটা করব, তাহলে ই পয়েন্টের রিফ্লেকশন কত সেটা আগে বের করি, তাই না? ই পয়েন্টের ডিফ্লেকশন পেয়ে গেলে কিন্তু আমরা সিতেও বের করতে পারবো। সো ডেল্টা ই কত? তাহলে ডেল্টা ই কেমনে বের করব? ই পয়েন্টে কি লাগবে? ডেল্টা বের করার ফর্মুলা কি স্প্রিং এর মধ্যে? ফর্মুলাটা দেখে আসি আমরা। ডেল্টার ফর্মুলা কি? 64 p r cube n divided by g d to the power 4.
হবে 64 পি আর কিউব এন ডিভাইডেড বাই জি ডি টু দি পাওয়ার 4। ঠিক আছে, জি স্যার। এখন কথা হচ্ছে পি কত। পি হচ্ছে এখানে কত রিঅ্যাকশন আছে সেটাই। রিঅ্যাকশন কত, এখানে 2, এখানেও 2, 2 কিপ। স্যার 2 হবে। এটা রেগুলার হয়ে গেছে, ইরেগুলার হলে এটা ক্যালকুলেট করে নিতে হবে আর কি, সামেশন অফ মোমেন্ট করে, তাই না? আর আর কত, এখানে আর বলা কত হচ্ছে ইনসাইড দ্য স্প্রিং এর। স্প্রিংটা যদি দেখি, স্প্রিংটা তো এরকম, তাই না? স্যার 7 ইঞ্চি। ইনসাইড ডায়ামিটার হচ্ছে 8 আর কয়েল ডায়ামিটার হচ্ছে 2, এখানে 2 আর এই পাশে 2, তাহলে টোটাল কত? 12। তাহলে এখান থেকে এখানে কত, বাইরে এখানে 6। ভিতরে কত, 4 4 4 4 আর 1 কত হবে, 5, তাহলে মিন রেডিয়াস হবে 5 ইঞ্চ সেন্টার থেকে সেন্টার পর্যন্ত, তাই না? বুঝছেন? স্যার আরেকবার একটু বলেন। আর কি, আরটা কি এখানে বলেন। আর এর মান যে মিন রেডিয়াস, যে এটা কিন্তু আমি অনেকবার বলছি। এই ডিসটেন্সটা হচ্ছে আর। এখন বলেন আর কিভাবে বের করছি, বুঝতে পারছেন? বুঝেন নাই না? ইনসাইড ডায়ামিটার, স্যার ইনসাইড ডা কি 4 না 8? ইনসাইড ডায়ামিটার হচ্ছে 8, তাহলে 4 4, তাই না? আর সলিড কয়েলের হচ্ছে 1, 4 আর 1 5 হিসেবে। কয়েলের হচ্ছে 2 1 1, তাইলে আমি এখান থেকে এখানে কত আর নিব না? জি স্যার। এন কত, নাম্বার অফ কয়েল 8, জি শেয়ার মডুলাস কত, 15 12,000। 12,000। 12,000, সরি স্যার 12,000। আচ্ছা, আরেকটা হচ্ছে, আর কি লাগবে, ডি। ডি তো 2 ইঞ্চ বলে দিছে, তাই না? তাহলে এখন ডেল্টা পাওয়া যাবে না? জি স্যার, ভ্যালুগুলো বসিয়ে দিলে ডেল্টা পাওয়া যাবে। এখান থেকে বসায় দিলেই হবে। ডেল্টা সমান কত আসে দেখেন। স্যার 0.67। 0.67 ইঞ্চ। জি স্যার। এটা হচ্ছে ই পয়েন্টে, তাই না? জি তাহলে স্যার। ডেল্টা সি কত? স্যার তাহলে 0.33। 0.33, এই তাহলে অ্যান্সার এটাই। এখন পর্যন্ত আপনাদের যা বললাম, এখন দেখেন এখানে এডিশনাল কিছু ইনফরমেশন দেওয়া আছে। মডুলার অফ ইলাস্টিসিটি 1500 কেএসআই, ক্রস সেকশনাল ডাইমেনশন 12 ইঞ্চ বাই 9 ইঞ্চ। কোশ্চেন হচ্ছে এই দুইটা ইনফরমেশন কেন আমাকে দিয়ে দিল, এটা কি কাজে লাগলো? এখানে কোনো কাজে আসে নাই।
আমরা যদি চিন্তা করি, স্যার এই ডিফ্লেকশনের আগে কিনা হ্যাঁ মানে আমাদের যে পরিমাণ ডিফ্লেকশন আসতেছে তো এর হ্যাঁ, আগেই ভেঙে যাবে কিনা সেটা ক্যালকুলেশনের জন্য কি দেওয়া এটা? না, আমি যদি এরকম কোনো স্প্রিং টিং কিছুই নাই, হ্যাঁ, দুইটাই সাপোর্ট, এখানে যদি দুইটা লোড দিতাম সে কি ডিফ্লেক্ট করতো না? জি স্যার করতো। তাহলে এই ডিফ্লেকশনটা কত বা সিতে কত? এই সি পয়েন্ট, এই ডিফ্লেকশনটা বের করতে হবে না? তারপরে এখানে স্প্রিং থাকার কারণে তাইলে ডিফ্লেকশনটা এরকম হয়ে যাবে মূলত, এরকম। তাহলে দেখা যাচ্ছে আমি ধরলাম স্ট্রেট ধরলাম, তাই না? স্ট্রেট ধরে এখানে ডিফ্লেকশন বের করলাম, তারপরে সিতে ডিফ্লেকশন বের করলাম অর্ধেক। মাঝখানে যে এডিশনাল একটা ডিফ্লেকশন আসবে সেটাও তো জানতে হবে, তাই না? জি স্যার ওটাও যোগ করতে হবে। হ্যাঁ, এখন এই ডিফ্লেকশন বের করার জন্য আমাকে এই ক্রস সেকশন এবং এই মডুলাস অফ ইলাস্টিসিটি জানতে হবে, ইনফরমেশন দুইটা লাগবে। ওই ডিফ্লেকশন বের করব কিভাবে? ওই ডিফ্লেকশন বের করার ফর্মুলা আপনাদের মিড টার্মের পরে পড়াবে, এটা এখন আমরা পড়বো না। পড়াবে মানে স্যার আপনি পড়াবেন না স্যার? না, মিড টার্মের পরে হচ্ছে সাব্বির স্যার পড়াবে। আচ্ছা স্যার। আপনার ডিফ্লেকশন রোটেশন এগুলো বের করার 3টা মেথড আছে, 3 মেথডে পড়াবে, যে কোনো মেথডই আপনি বের করতে পারবেন। তাইলে ফাইনালি এখানে ডিফ্লেকশন কত হবে? এখানে যদি ডেল্টা সি 1 ধরি আর উপরেরটা যদি ডেল্টা সি 2 ধরি, তাহলে ফাইনালি ডেল্টা সি কত? এটা সমান সমান হচ্ছে 0.33 ইঞ্চ। এটা সমান সমান কত সেটা আপনারা পড়বেন, পড়ার পরে ফাইনালি ডেল্টা সি পাবেন। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে, এটা ট্রাই করতে পারেন, আপনারা পারবেন, কঠিন কিছু হবে না। আপাতত আপনারা এই যে ইলাস্টিসিটি এবং ক্রস সেকশন এগুলো দিয়ে যে আরেকটা ডিফ্লেকশন আসবে ওইটাকে ইগনোর করে অঙ্ক করেন, সমস্যা নেই। স্যার পরের ম্যাথটাই তো স্যার দুইটাই স্প্রিং, তাহলে কি ওখানে নং অফ স্প্রিং এ নং অফ কয়েলে কি স্যার ডাবল ধরবো নাকি? এখানে অবশ্য ইয়ার দেওয়া নাই, মডুলাস অফ ইলাস্টিসিটি ক্রস সেকশন এগুলো দেওয়া নাই। তার মানে ওই যে ডেল্টা সি 1 যেটা মিড টার্মের পরে যে কনসেপ্টটা দেওয়া হবে ওই ব্যাপারে কিছু বলা নাই, যেহেতু ওই ধরনের ইয়াটা ইগনোর করলেই হবে, ওইটা ইগনোর করতে পারেন। এখানে এখানে দেওয়া ছিল ক্রস সেকশন এবং মডুলাস অফ ইলাস্টিসিটি, সেই জন্য এখানে কনসিডার করতে হবে। হ্যাঁ, আপনি কোশ্চেনটা কি যেন করলেন একটা, মানে দুইটা স্প্রিং দেওয়া আছে তো তাহলে স্যার ওই যে এন যেটা ধরতাম নাম্বার অফ কয়েলস, ওইটা কি স্যার এখানে একটার জন্য মনে হয় 5 দেওয়া, দুইটার জন্য কি তাহলে 10 ধরবো নাকি? না, এটা আলাদা হবে। দুইটা স্প্রিং এর জন্য আলাদা আলাদা বের করবো? হ্যাঁ, কয়েল তো স্যার প্যাচের সংখ্যাটা, তাই না? মানে যে প্যাচটা আসতেছে নাকি স্যার? মানে স্প্রিং এর যে টার্ন আর কি, ওটা না নাকি? হ্যাঁ, হ্যাঁ, যে কয়টা প্যাচ থাকবে, টার্ন, রাইট, টার্ন বলে, নাম্বার অফ টার্ন। সরি স্যার, ইংলিশ প্রোনাউন্সিয়েশন একটু সমস্যা। আচ্ছা, এখানে স্প্রিং আছে কিন্তু 3টা। আপনারা এখন যদি বলে B1 এই পয়েন্টে ডিফ্লেকশন কত, তাহলে এর ডিফ্লেকশন তো লাগবেই
এর জন্য বি তে কতটুক হইলো, তারপরে বি ওয়ানে কতটুক হবে, ওইটার সাথে আবার এটা ডিফ্লেকশন যোগ করতে হবে। করেন, পরে আমরা আবার এটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, আজকে তো আমাদের ক্লাস সময় শেষ। আমরা নেক্সট ক্লাসে নতুন টপিক নিয়ে আলোচনা করব, ট্রান্সফরমেশন অফ স্ট্রেসেস। আমাদের ক্লাস স্যার এর কয়টা? আগে আর কয়টা বাকি আছে টপিক? ট্রান্সফরমেশন অফ স্ট্রেসেস, এটা একটা টপিক। স্যার দুইটা ক্লাস লাগবে। আর হচ্ছে ইল্ড এন্ড ফ্র্যাকচার ক্রাইটেরিয়া, এটা একটা ক্লাসে আমি শেষ করে দিব। এরপরে আপনাদের যদি কোনো কিছু থাকে আরেকটা ক্লাস, বাস। হ্যাঁ বলেন। স্যার আমরা প্রতি বুধবারে মানে এই দিনে আমাদের 9:30 থেকে 11টা পর্যন্ত ফাঁকা থাকে। স্যার যদি কোনোভাবে পসিবল হয়, যদি মানে সকাল 8টায় তো আসলে উঠতে ঝামেলা হয় আমাদের, এখন ওইটা কি শিফট করা যায়? কিংবা স্যার বাড়ায়াও যদি নেওয়া যায় যে 9টা থেকে 11টা পর্যন্ত, আমাদের তাহলে সমস্যা হয় না। টাইম যেটা আছে এটাই, আর চেঞ্জ হবে না কোনো কিছু। এক্সট্রা ক্লাসও নিব না আপনাদের। সমস্যা নাই, শেষ হয়ে যাবে, এক্সট্রা ক্লাস লাগবে না। স্যার মানে স্যার কথাটা হচ্ছে কি স্যার, স্যার আপনি যদি আসলে মনে করেন এক্সট্রা ক্লাস লাগবে না তাহলে নেন স্যার। স্যার মানে মনে রাগ থেকে বলিয়েন না স্যার, প্লিজ। মানে স্যার আমরা আসলে ভুল ওটা যেটা হয়েছিল সবার, স্যার আমরা তো আসলে খুবই লজ্জিত স্যার আসলে। মানে স্যার আমরা খালি বলবো স্যার যে আপনি ওই ডাক্তার রাখিয়েন না স্যার। তো আপনি যদি মনে করেন স্যার যে হ্যাঁ জি স্যার। দরকার নাই, তাহলে স্যার সমস্যা নাই স্যার, আমরাও মানে কোনো এই ধরনের কোনো ব্যাপারই নেই স্যার। কিন্তু স্যার আপনি কষ্ট পাইলেন স্যার, আমাদের মানে আমরা নিজেদের ক্ষমা করতে পারবো না স্যার, যে আমরা একজন আমাদের টিচারকে কষ্ট দিচ্ছি, এন্ড যে কিনা আমাদের খুব হেল্পফুল ছিল স্টাডিতে স্যার। তো এটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন স্যার। না ঠিক আছে, দেখি। আর আপনাদের ওই আরো 2টা ক্লাস টেস্ট নিব সামনে, জি তো স্যার। হতে পারে এই যে ব্যান্ডিং পড়ালাম, তারপরে পড়ালাম, এগুলো থেকে হতে পারে, অথবা ক্লাসে পড়ালাম যেটা পড়ালাম ওইটার উপরেই ক্লাস টেস্ট নিলাম, এমনও হতে পারে। তো এটা প্রিপেয়ার থাকেন নেক্সটে। আর আমি যে কনসেপ্ট দিচ্ছি তার বাইরে কিছু কিন্তু আমি পরীক্ষায় এরকম কিছু দিব না যে কনসেপ্টই দেই নাই, এরকম কিছু হবে না। হ্যাঁ, ভয় পাওয়ার কারণ নাই। যদি বুঝে থাকেন পারবেন, না বুঝে থাকলে পারবেন না। ঠিক আছে, তাহলে আজকে থাক এ পর্যন্ত। Okay.